প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। টপিকের নাম হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ। এই অধ্যায়ের সামনের অংশগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এখন বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, আলোচনা করব। শুরুতেই সাইমন কমিশন। সাইমন কমিশন কি? এটা 1927 সালে গঠিত হয়। ভারত উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে সাইমন কমিশন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সাইমন কমিশনের প্রধান বা নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন স্যার জন সাইমন এবং তার সাথে ছিলেন অন্যান্য 7 জন সদস্য। এটা মূলত ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন নামে একটা কমিশন, যেটি লর্ড আরউইন গঠন করেছিলেন। সেটার প্রধান ছিলেন কি? সেটার প্রধান ছিলেন স্যার জন সাইমন, কিন্তু পরবর্তীতে তার নাম অনুসারে এই কমিশনের নাম গঠন করা হয়েছিল সাইমন কমিশন। এটা 1919 সালের ইন্ডিয়ান ভারত শাসন আইনে বলা হয়েছিল যে এই শাসনতান্ত্রিক ব্যবস্থা প্রণয়নের অনধিক 10 বছর পরে ভারতবর্ষের সার্বিক অবস্থা পর্যালোচনা করার জন্য একটি কমিশন গঠন করা হবে। কমিশন স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে ভারতবাসীর মনের অবস্থা বিবেচনা করে সুন্দর সঠিক একটি তদন্ত রিপোর্ট পেশ করবে। কিন্তু তার 10 বছর না হওয়া সত্ত্বেও 1919 সাল পরের থেকে 1927 সালের ভিতরে মাত্র 8-9 বছরের মধ্যে ভারতবাসীর মনে 1919 সালের শাসনতন্ত্র প্রণয়নের পরের থেকে এক ধরনের ক্ষোভ, দ্বিধা, সংঘাতময় পরিবেশ ইত্যাদি বিরাজ করতে থাকে। তো সেই পরিস্থিতিতে সেখান থেকে ব্রিটিশ সরকার অনুধাবন করে যে ঠিক রাইট টাইমে নয়, তার ঠিক কিছু আগেই আমাদের এই কমিশন গঠন করে ভারতবাসীর মনের অবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে একটা সুন্দর ব্যবস্থা যদি আমরা এই মুহূর্তে না নিতে পারি, তাহলে ভারত থেকে আমাদেরকে বিতাড়িত হতে হবে কিংবা ভারতবাসীর দ্বারা আমাদের লাঞ্ছিত হতে হবে। তারই প্রেক্ষিতে সেই জন্য লর্ড আরউইন 1927 সালে সাইমন কমিশন নামে একটা কমিশন গঠন করেন। সাইমন কমিশন, এই কমিশনে ভারতবাসী অর্থাৎ ভারত উপমহাদেশের কোনো ব্যক্তি নিযুক্ত ছিলেন না। সাইমন কমিশনের 7 জন সদস্যই ব্রিটিশ পার্লামেন্ট কিংবা ব্রিটিশ ইংল্যান্ড থেকে ছিলেন, যার কারণে ভারত উপমহাদেশের কংগ্রেস, মুসলিম লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সাইমন কমিশনকে সঠিকভাবে নিতে পারে নাই কিংবা তাদেরকে মেনে নিতে পারে নাই। তারা চিন্তা করেছিল যে এই কমিশনটা নিরপেক্ষ নয়, এই কারণে যে এখানে কোনো ভারতবাসী, কোনো ভারতীয় অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে লর্ড আরউইন একটা চিন্তা করেছিলেন যে এই কমিশনের ভিতরে যদি ভারতীয়দেরকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে কমিশন তার নিরপেক্ষতা হারাবে, এই কারণে যে আমরা তাদের বিষয় নিয়ে পর্যালোচনা করছি। তো দুই পক্ষ দুই দিক থেকে তারা নিরপেক্ষ ছিলেন, কিন্তু অরিজিনালি ভারতবাসী মনে করেছিল যে এটা একটা হোয়াইট কমিশন, অর্থাৎ শ্বেত বর্ণ এই মানুষগুলোই এই কমিশন অন্তর্ভুক্ত আছে। আমরা ভারতবাসী যারা আছি বিভিন্ন সংকর জাতি, আমাদের কাউকে এই কমিশন অন্তর্ভুক্ত করা হয় নাই, এই কারণে ভারতবাসী এই কমিশনকে সাদরে প্রত্যাখ্যান করে। তো এই কারণে আমি বলবো ভারত উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে সাইমন কমিশন একটি যুগান্তকামী ঘটনা। তার যদিও এই কমিশনটা ভারতবাসী মেনে নিতে পারে নাই কিংবা এটার ওইভাবে সফলকাম হয়নি। তারপরে আমি আসছি নেহেরু রিপোর্ট 1928 সাল। তো সাইমন কমিশন গঠনের প্রাককালে যখন ভারত উপমহাদেশের ভারতবাসী
সাইমন কমিশনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। সাইমন কমিশন যখন ব্যর্থতায় পর্যবেসিত হলো, তারপরে ব্রিটিশ ভারতের মনোভাব পর্যালোচনা করে ব্রিটিশ সরকার কিংবা ব্রিটিশ শাসক চিন্তা করলো যে একটি শাসনতন্ত্র রচনা করার জন্য তাদের হাতে চ্যালেঞ্জ প্রদান করলো, যে ভারতবাসীদেরকে একটি চ্যালেঞ্জ প্রদান করলাম আমরা যে তোমরা একটা শাসনতন্ত্র বা সংবিধান প্রণয়ন করো। তারই প্রেক্ষিতে জওহরলাল নেহরু 1928 সালে ভারত উপমহাদেশের নিমিত্তে একটি শাসনতন্ত্র প্রণয়নের জন্য সুপারিশ পেশ করেন ব্রিটিশ সরকারের কাছে, বা রিপোর্ট পেশ করেন, যেটাকে আমরা নেহরু রিপোর্ট নামে বলে থাকি বা নেহরু রিপোর্ট হিসেবে চিহ্নিত করে থাকি। তো এই নেহরু রিপোর্টে অধিকাংশ সুপারিশ করা ছিল হিন্দুদের পক্ষে, যেখানে মুসলমানদের অনেক বিষয়গুলোকে উপেক্ষিত করা হয়েছিল, যে কারণে নেহরু রিপোর্টকেও মুসলমানরা প্রত্যাখ্যান করে। পরবর্তী এসে 1929 সালে জিন্নাহর 14 দফা। নেহরু রিপোর্ট মুসলমানদেরকে অত্যন্ত মর্মাহত করে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত করে। এই কারণে মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা মানে একটা দাবি পেশ করে ব্রিটিশ সরকারের কাছে, যেখানে মুসলমানদের স্বার্থ এবং অন্যান্য অধিকারের বিষয়ে বলা ছিল। জিন্নাহর 14 দফা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা মুসলমানদের দাবি এবং স্বার্থ রক্ষার আদায়ে সবসময় গুরুত্ব বহন করবে বা করে থাকে। তারপরে এসছে গোলটেবিল বৈঠক 1930 থেকে 32 সাল। 1930 থেকে 32 সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের সাথে ভারতবাসীর মোট 3টা গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রথম গোলটেবিল বৈঠকে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা কে ফজলুল হক, জওহরলাল ওয়েঙ্কো চাপ্পা, ভারত উপমহাদেশের অন্যান্য হিন্দু নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস থেকে কোনো নেতৃবৃন্দ যোগদান করেননি, যে কারণে প্রথম গোলটেবিল বৈঠকটা ব্যর্থতায় পর্যবেসিত হয়। পরবর্তী এসছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস নেতৃবৃন্দ মোহাম্মদ আলী জিন্নাহ, সরোজিনী নাইডু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যোগদান করেছিলেন। কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মুসলমানদের থেকে তেমন একটা সাড়া ছিল না, কিংবা হিন্দুরাও সেভাবে গ্রহণ করে নাই, যার কারণে দ্বিতীয় গোলটেবিল বৈঠকটাও ব্যর্থতায় পর্যবেসিত হয়। পরবর্তী এসছে 1932 সালে সর্বশেষ এবং তৃতীয় গোলটেবিল বৈঠক। তৃতীয় গোলটেবিল বৈঠকে ব্রিটিশ ভারতের হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করে মোটামুটি, কিন্তু ব্রিটিশ সরকার ভারতবাসীদেরকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দিতে অনাগ্রহ প্রকাশ করে। এই জন্য তৃতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থতায় পর্যবেসিত হয়। তো আমরা বুঝতে পারলাম যে 3টা গোলটেবিল বৈঠকই একের পর এক ব্যর্থতায় পর্যবেসিত হয়। আমরা এখন আলোচনা করব 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সমূহ। অর্থাৎ 1932 সাল থেকে গোলটেবিল বৈঠক ব্যর্থ হওয়ার পরে ব্রিটিশ সরকার চিন্তা করে যে ভারতবাসীদের জন্য একটা আলাদা সংবিধান বা আইন প্রণয়ন করা দরকার, যেটা আলোকে এর পরবর্তী সময় থেকে ভারত চলবে। তো আমি এখন ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত ভারত শাসন আইন 1935 সালের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসছি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র। অর্থাৎ ব্রিটিশ সরকার ভারত শাসন আইনে এটা প্রণয়ন করেছিলেন যে ভারত হবে একটি সত্যিকার সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, 11টি প্রদেশ সহ অন্যান্য দেশীয় রাজ্যগুলো নিয়ে ভারত গঠিত হবে। তারপরে এসছে ক্ষমতা বন্টন নীতি। 1935 সালের ভারত শাসন আইনে ক্ষমতা বন্টন নীতির কথা উল্লেখ আছে, যে ক্ষমতা বন্টন থাকবে 3টা ভাবে: প্রদেশ, কেন্দ্রীয় সরকার এবং যুগ্মভাবে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে প্রদেশ এবং কেন্দ্রীয় সরকার তারা 2 জন একসাথে ক্ষমতা নীতি চর্চা করবে। সেক্ষেত্রে
কেন্দ্রীয় সরকার বা গভর্নর কাউন্সিলের হাতে থাকবে 59টি বিষয়, যুগ্মভাবে থাকবে 36টি বিষয় এবং প্রাদেশিকভাবে থাকবে 54টি বিষয়। এগুলো সবই কি ক্ষমতার বন্টন নীতি, অর্থাৎ এই বিষয়গুলো 3টা ভাগে বিভক্ত হয়ে তারা প্রদেশ এবং গভর্নর কাউন্সিল যৌথভাবে রাষ্ট্র পরিচালনা করবে। তারপরে এসছে কেন্দ্রের দ্বৈত শাসন, অর্থাৎ কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা বলবৎ থাকবে। হস্তান্তরিত বিষয় এবং সংরক্ষিত বিষয় এই দুই ধরনের ক্ষমতা থাকবে, অর্থাৎ কেন্দ্রে একই সাথে গভর্নর কাউন্সিল এবং প্রাদেশিক মন্ত্রিসভা তাদের ক্ষমতা চর্চা করবে। প্রাদেশিক মন্ত্রিসভা তাদের ক্ষমতা কিংবা যাবতীয় নীতির জন্য আইনসভার নিকট দায়ী থাকবে, কিন্তু গভর্নর কাউন্সিল কিংবা উপদেষ্টারা আইনসভার নিকট তাদের কোনো কার্যক্রমের জন্য দায়ী থাকবেন না। তারপরে এসছে গভর্নর ও প্রাদেশিক গভর্নরের বিশেষ ক্ষমতা। গভর্নর এবং প্রাদেশিক গভর্নরের মধ্যে বিশেষ ক্ষমতা চর্চার সুযোগ ছিল। তারা প্রাদেশিক মন্ত্রিসভা প্রণীত কোনো আইনে ভেটো প্রদান করতে পারতেন, কিন্তু প্রাদেশিক মন্ত্রিসভা গভর্নর কাউন্সিল কিংবা উপদেষ্টা দ্বারা প্রণীত কোনো আইনে কিংবা কোনো নীতির বিরুদ্ধে তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না, কিংবা অন্য ক্ষেত্রে দেখা যেত যে প্রাদেশিক কাউন্সিলর মন্ত্রিসভা প্রণীত কোনো আইনে তোয়াক্কা না করেও নিজের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা ভোগ করতেন। তারপরে এসছে যুক্তরাষ্ট্রীয় আদালত। একজন সম্মানিত আইনজ্ঞ ব্যক্তিকে প্রধান বিচারপতি নিযুক্ত করে অন্য 2জন বিচারপতি থাকবেন। এইভাবে 3 সদস্য বিশিষ্ট একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠিত হবে। আবার যুক্তরাষ্ট্রীয় আদালতের আপিল বা সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল প্রিভি কাউন্সিল ইংল্যান্ডের হাতে, অর্থাৎ যদি যুক্তরাষ্ট্রীয় আদালতের কোনো বিচার ভারতবাসী না মানে সেক্ষেত্রে আপিল তারা করতে পারত কিংবা আপিল করতে হতো ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল বা প্রিভি আদালত। তারপরে গেল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। 1935 সালের ভারত শাসন আইনে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছিল। একটা হচ্ছে বিভাগ ব্যবস্থাপক সভা ও আরেকটা রাষ্ট্রীয় সভা। ব্যবস্থাপক সভার সদস্য সংখ্যা ছিল 375টি এবং রাষ্ট্রীয় সভার সদস্য সংখ্যা ছিল 260টি। এগুলো কোথায় থেকে কোন সদস্য নিযুক্ত হবেন, কোন কাউন্সিল থেকে, কোন অঙ্গরাজ্য বা প্রদেশ থেকে কিংবা দেশীয় রাজ্য থেকে, এটা সংবিধান দ্বারা নির্ধারণ করা হয়েছিল। তারপরে এসে নতুন প্রদেশ, অর্থাৎ উড়িষ্যা এবং বিহার নামে 2টা প্রদেশ গঠনের ব্যবস্থা করা হয় এই ভারত শাসন আইন দ্বারা। তারপরে এসে বার্মার বিভাগ, অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনের দ্বারা বার্মাকে পৃথক একটা দেশে হিসেবে ভাগ করে দেওয়া হয়। তারপরে এসছে সংবিধান সংশোধন। ব্রিটিশ সরকার যদি সংবিধান এই দেশীয় প্রয়োজনে প্রণীত সংবিধান যদি ভারতবাসী সংশোধন করতে যেত কিংবা সংশোধন করার প্রয়োজন হতো, সেক্ষেত্রে তাদের হাতে এই ক্ষমতাটা ছিল না, অর্থাৎ সংবিধান সংশোধনের ক্ষমতা ছিল তাদের হাতে, ব্রিটিশ পার্লামেন্টের হাতে। তারপরে এসছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই আইনের দ্বারা একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষমতা ভারতবাসীর হাতে প্রদান করা হয়েছে। তো আমি আলোচনা করলাম যে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। মূলত সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, জেনারেল বা গোল টেবিল বৈঠক, এগুলোর ভিতর থেকে নৈমিত্তিক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে নেবে। তারপরে 1935 সালের ভারত শাসন আইন, এইখান থেকে তোমার সৃজনশীল একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় থেকে থাকে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবা, দেখে নেবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।